আমরা ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 4 এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারটা জানব। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমাদের ছোটোবেলা থেকে কারো কারো মনে বিভিন্ন রকমের প্রশ্ন জেগেছে লাইফ সম্পর্কে, কিভাবে পৃথিবীতে লাইফ আসলো, আর আমাদের ইউনিভার্সে প্রচুর এরকম প্ল্যানেট আছে যেখানে লাইফ আছে কি নেই সেই নিয়ে সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের এক্সামিন করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কখনো স্পেসশিপ পাঠাচ্ছে। তো ইউনিভার্স সম্পর্কে তো আমরা জানার চেষ্টা করছি এখনও, যে সেখানে কি অবস্থা, কি আছে কি নেই, লাইফ বাঁচার মতো পরিবেশ আছে কি না। যেমন আমরা যেটুকু জানি যে একটা পরিবেশ এমন দরকার যেখানে জল থাকবে, যেখানে অক্সিজেন থাকবে, মানে এয়ারের অ্যাটমসফিয়ারের যে ডিফারেন্ট যে মলিকিউলস আছে, কার্বন ডাইঅক্সাইড হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, সালফার ডাইঅক্সাইড হোক, এগুলোর মধ্যে থেকে আমরা জানি যে অক্সিজেনই বেশি দরকার পড়ছে। আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি তাদের জন্য ম্যাক্সিমামই অক্সিজেন দরকার পড়ছে। তো আমরা এরকম অন্যান্য ইউনিভার্সের খোঁজ করছি, কিন্তু তার সাথে সাথে আমাদের মনে প্রশ্ন আছে যে আমরা এতদিন পর্যন্ত পৃথিবীতে আছি, তো এই যে পৃথিবীতেই আমরা কেন মাত্র, আমরা যতদূর জানি তো পৃথিবীতেই কেন আমরা লাইফ সম্পর্কে জানতে পারছি, অন্য কোথাও এখনও কেন পাইনি। আর এখানে লাইফ কিভাবে সৃষ্টি হলো? আচ্ছা, তোমরা হয়তো ছোটো ক্লাসে পড়েছো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। বিভিন্ন রকমের তত্ত্ব আছে পৃথিবীর সৃষ্টি নিয়ে। তো সবচেয়ে যে তত্ত্বটা জনপ্রিয় সেটা হলো যে সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেমের সূর্যই ছিল একমাত্র, তার থেকেই কোনো কারণে বিভিন্ন অংশগুলো ছিটকে বাইরে বেরিয়ে আসে, আর তারপরেই বিভিন্ন গ্রহের সৃষ্টি হয়। আরও বিভিন্ন তত্ত্ব আছে, যেমন সূর্য একাই ছিল, বিভিন্ন গ্রহাণু মানে অন্য কোনো জায়গা থেকে গ্রহের টুকরো এই সূর্যের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন সূর্যের আকর্ষণের দ্বারা এগুলো সূর্যের চারপাশে ঘোরা শুরু করেছে। তো এরকম বিভিন্ন রকমের তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো তোমরা জিওগ্রাফিতে জানতে পারবে পরবর্তী ক্লাসে আরও ভালো করে। তো এরকম পৃথিবী যখন প্রথম অবস্থায় ছিল উত্তপ্ত, মানে গোটা পৃথিবী আজকে যে শক্ত পাথর, মাটি, যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু লাভার মতো ছিল, মানে ম্যাগমা টাইপের ছিল। তো এটা বহু বছর ধরে সূর্যের চারপাশে পাক খাচ্ছে। ধীরে ধীরে এটা বহুদিন ধরে আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপরে পৃথিবীর উপরের স্তর আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপরে আস্তে আস্তে নিচের স্তরগুলো ঠান্ডা হলো। কিন্তু তা সত্ত্বেও আজকেও পৃথিবীর একদম সেন্টারে সেখানে কিন্তু আমরা লাভা পাই, যেই লাভাগুলোই তোমরা ভলকানিক ইরাপশন অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে পড়েছ জিওগ্রাফিতে, যেখানে পৃথিবীর যে দুর্বল জায়গাগুলো সেই দুর্বল জায়গা থেকে সেই লাভাগুলো কখনো কখনো বাইরে বেরিয়ে আসে। যেমন প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় বলয়, যেটাকে রিং অফ ফায়ারও বলা হয়, সেখানে প্রচুর এরকম আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা এবার প্রথমে এই যে প্রাণের সৃষ্টি আমরা প্রথমেই সেল সম্পর্কে জানব। প্রথম প্রাণের সৃষ্টিটা আমরা জানব, তার আগে কীভাবে আমরা এই অবস্থায় আসলাম। একদম প্রথমে ছিল শুধুমাত্র সিম্পল কিছু সেল, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার, অর্থাৎ একটাই সেল, একটাই ব্যাকটেরিয়া, মানে একটাই প্রাণ। যেমন ধরো অ্যামিবা সম্পর্কে তোমরা আগে জেনেছো, অ্যামিবাও কিন্তু একটাই সেল। কিন্তু তুমি যদি আজকের উন্নত যে শ্রেণীগুলোকে আমরা বলে থাকি, যেমন ধরো বিভিন্ন প্ল্যান্টসগুলো আছে, অ্যানিমেলসগুলো আছে, আমাদের শরীর আছে, আমাদের শরীর কিন্তু কখনোই একটা সেল দিয়ে তৈরি না। আমাদের পুরো শরীরটাই মাল্টি সেলুলার, এবং মাল্টি সেলুলার অনেকগুলো সেল একসাথে থেকে একটা টিস্যু তৈরি করছে, অনেকগুলো টিস্যু একসাথে থেকে তৈরি করছে কোনো একটা অর্গান, আর অনেকগুলো অর্গান মিলে তৈরি করছে একটা বডি। তো
একদম ইউনিসেলুলার, মানে একটা সেল দিয়েই একটা প্রাণী থেকে শুরু করে আমাদের এই যে জটিল শরীর, সেই শরীরে যেখানে অনেকগুলো কোষ একসাথে পরস্পর যুক্ত হয়ে একটা প্রাণী হিসাবে কাজ করছে, এই সরল থেকে জটিল জীবের সৃষ্টি, সেটাই কিন্তু আমরা এভলিউশন চ্যাপ্টার, অর্থাৎ জীব বিবর্তন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাতে পাই। এই যে ইউনিসেলুলার সেল থেকে আমাদের সৃষ্টি, আর এই সেলের পৃথিবীতে সৃষ্টি, এই সেলের মানে এই কোষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রাকৃতিক ভাবে, বিভিন্ন প্রাকৃতিক কারণে, সেগুলো তো আমরা জানবো পরে। তো একদম যে প্রথম অবস্থায় যে সেল বা কোষ, তাকে পরিবেশের সাথে, পরিবর্তনশীল পরিবেশ, আমাদের পরিবেশ আজকে আমরা আমাদের এনভায়রনমেন্টকে যেমন দেখছি, আজ থেকে বহু লক্ষ বছর আগে কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা এরকম ছিল না। তো এনভায়রনমেন্ট পাল্টানোর সাথে সাথে এই সেলগুলোর সামনে, বা এই যে ইউনিসেলুলার অর্গানিজম বা প্রাণী বা যে অ্যানিমেলসগুলো আছে, মানে ব্যাকটেরিয়া, এগুলোর সামনে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জেস আসলো। এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য নিজেকে অনবরত চেঞ্জ করতে থাকতে হলো। এই চেঞ্জের সময়ও কিন্তু মাঝামাঝি সময় এরকম প্রচুর জীবের সৃষ্টি হয়েছে, যেই জীবগুলোকে কিন্তু আজকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। কিন্তু সেই আদিম ব্যাকটেরিয়া, সেই আদিম অ্যালগি, মানে যাকে আমরা বলবো শৈবাল, সেই শৈবাল বা অ্যালগি এরা কিন্তু মানে ব্যাকটেরিয়া, এরা কিন্তু এখনও আছে পরিবেশে। সেটা তো এতই ক্ষুদ্র যে আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের দেখার জন্য খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপের দরকার পড়ে। আর আমরা এখন সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবগুলো আগেও ছিল, এখনও আছে। আর আমরা অনেক পরে সৃষ্টি হয়েছি, কিন্তু এই ইউনিসেলুলার থেকে শুরু করে আমাদের কমপ্লেক্স সেলুলার যে অর্গানিজম, এর মাঝখানে কিন্তু বহু জীবেরই সৃষ্টি হয়েছে। সেই জীবগুলো এখন আমরা দেখতে পাই না, কারণ পরিবেশের পরিবর্তনের সাথে সাথে এই জীবরা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, বিভিন্ন কারণে মানিয়ে নিতে পারেনি। তো তারা ক্রমে বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের আমরা দেখতে পাই জীবাশ্মে, মানে যেটাকে আমরা বলি ফসিল। তোমরা নিশ্চয়ই জিওগ্রাফিতে ফসিল কোন ধরনের পাথরে ভালো দেখতে পাওয়া যায় এগুলো সম্পর্কে তোমরা পড়েছো। যাই হোক, এই যে ফসিলগুলো, এই ফসিলগুলোর মধ্যে যে প্রাণীগুলোর আমি ছবি পাই, যেগুলো পাথরের তলায় চাপা পড়ে গেছিলো, সেই প্রাণীগুলো কিন্তু আজকে এই মুহূর্তে পৃথিবীতে ম্যাক্সিমামই নেই। আবার কিছু প্রাণী ছিল যারা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চেঞ্জ এনেছে বডিতে। তো বডির মধ্যে চেঞ্জ আনার জন্য সে খাদ্য অভ্যাসের পরিবর্তন হতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ করে করে আজকে আমাদের প্রকৃতিতে থাকার মতো তৈরি হয়ে গেছে। যেমন ধরো আমরা একটা উদাহরণ নিই, ডাইনোসর। তো ডাইনোসরেরও বিভিন্ন প্রজাতি আছে। ডাইনোসর সংক্রান্ত তোমরা যদি নিজেরা খোঁজো, জানার চেষ্টা করো, তাহলে দেখবে বিভিন্ন রকমের ডাইনোসর পৃথিবীতে ছিল। আমরা এই পৃথিবীতেই তো সেই ডাইনোসরগুলো ছিল, কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত ডাইনোসর প্রজাতিগুলোকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না। কিন্তু তাই বলে কি ডাইনোসর আজকে এই সময় কি একটাও নেই? হ্যাঁ, আছে। কিছু কিছু প্রজাতি নিজেকে পরিবর্তন করে নিয়েছে। যেমন ধরো আমরা যে রাইনোসরাস অর্থাৎ গন্ডারকে দেখি, গন্ডারেরও কিন্তু কিছুটা ডাইনোসরের বৈশিষ্ট্য আছে, কিন্তু একে কিন্তু আমি সরাসরি ডাইনোসর বলতে পারবো না। বিভিন্ন অ্যালিগেটর হোক, তারপরে তোমার এই যে টিকটিকি হোক, এদের মধ্যেও কিন্তু বিভিন্ন চেঞ্জ হয়ে এরা এই অবস্থায় আসছে। মানে এদের কোনো না কোনো পূর্বপুরুষ কোনো না কোনো সময় এদের ডাইনোসরের সাথে কোনো রকম সম্পর্ক ছিল। তো এরকমই বিভিন্ন প্রাণীদের যারা আজকে পৃথিবীতে নেই, তাদের আমরা যে জীবাশ্মগুলো পাই, সেই জীবাশ্মগুলো নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করে এদের বডির স্ট্রাকচার কেমন ছিল, এদের বোনস স্ট্রাকচার কেমন ছিল, এদের জন্ম কত সালে হয়েছিল, মানে কত পুরনো এই জীবাশ্ম, এগুলো নিয়ে ওরা ডিসকাস করে, এক্সপেরিমেন্ট করে। তারপরে সেই
তারপরেই কিন্তু আমরা এভলিউশন সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আবার কিছু কিছু এই ধরনের হারিয়ে যাওয়া প্রাণী মানে মাঝখানে যারা ছিল তাদের কিছু কিছু প্রাণীদের কিন্তু জীবাশ্ম আমরা হয়তো এখনও পাইনি। যেই জীবাশ্মগুলো এখনও পাইনি তাদেরকে আমরা বলি মিসিং লিঙ্ক। তো চ্যাপ্টারের মাঝামাঝি সময় আমরা মিসিং লিঙ্ক সম্পর্কে জানবো, মিসিং লিঙ্ক কী জিনিস। তো মিসিং লিঙ্কগুলো যখন পাওয়া যায় তখন কিন্তু বিজ্ঞানের বা এভলিউশনের কিন্তু উন্নতি হয়। মানে আমরা কিছু প্রাণীর যে চেঞ্জ জীবনে আসছে সেই চেঞ্জগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি। যাই হোক, ইভলিউশন হলো, evolution may be stated as a process which promotes the development of organism with higher and complex organism from simple pre-existing form of organism, and evolution has been the sole cause of biodiversity on the earth. অর্থাৎ আজকে যে জীবের বৈচিত্র্য দেখতে পাও তুমি, যেমন জলের বা সমুদ্রের বিভিন্ন রকমের প্রাণী, সে মাছ হোক, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, কুমির হোক, ব্যাঙ হোক, তারপরে স্থলে চলাচল করে এমন বিভিন্ন প্রাণী, সেটা ছাগল হোক, গরু হোক, তারপরে আমরা সবচেয়ে উন্নত যে প্রাণীকে বলে থাকি মানুষ। এই যে এদের যে পৃথিবীতে এত রকমের প্রাণীর সৃষ্টি হয়েছে, এই বিভিন্ন রকমের প্রাণী সৃষ্টির মূলেই কিন্তু আছে আমাদের এভলিউশন। এবার কিভাবে আমরা বুঝতে পারি যে আমাদের সবারই একই জায়গা থেকেই এভলিউশনটা হয়েছে, সেটাও আমরা এই চ্যাপ্টারের মাঝামাঝি দিকেই পাবো। তো জেনোফেন নামে একজন, আমরা পুরোনো দিনের তাদের সায়েন্টিস্টও বলতে পারি, আবার ফিলোসফারও বলতে পারি, প্রায় 5000 বিসি। তো উনি প্রথম ফসিল থেকেই প্রমাণ করেছিলেন, মানে ফসিল অর্থাৎ জীবাশ্ম থেকেই প্রমাণ করেছিলেন যে কীভাবে আস্তে আস্তে প্রাচীন প্রাণী থেকে আধুনিক প্রাণীদের সৃষ্টি হয়েছে। আবার আরেকজন ফিলোসফার অ্যারিস্টটল, তোমরা অ্যারিস্টটলের নাম এরপরে আরও পাবে যদি বিশদে পড়াশোনা করো। তো অ্যারিস্টটল প্রমাণ করেছিলেন যে সিম্পল প্রাণীদের থেকে, মানে সিম্পল অর্গানিজম থেকে কমপ্লেক্স অর্গানিজম অর্থাৎ আমাদের সৃষ্টি হয়েছে। মানে সিম্পল অর্গানিজমগুলি ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে আমাদের সৃষ্টি। এরপর তোমরা এই চ্যাপ্টারে আরও পাবে ল্যামার্ক সম্পর্কে, ল্যামার্ক এভলিউশন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। তো ধারণাগুলো কিভাবে পরিবর্তন হলো, চেঞ্জ আসলো, সেগুলো তুমি পাবে। তো ল্যামার্ক যে ধারণাগুলো দিয়েছিলেন তার মধ্যে কিছু ভুল থাকবে, সেই ভুলগুলোকে কিভাবে ডারউইন তার নিউ আইডিয়া দিয়ে কিভাবে চেঞ্জ করলেন, ডারউইনের পরবর্তী সময়ে আরও বিজ্ঞানীরা কিভাবে এভলিউশন সম্পর্কে আরও নতুন নতুন ধারণা দিল, সেটাও আমরা এই চ্যাপ্টারে পাবো। করব এভলিউশনের অরিজিন অফ লাইফ, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছে। আমরা প্রাণ বলতে বুঝবো যে প্রথম সেল। সায়েন্টিস্টরা এক্সামিন করে দেখেছেন যে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, কিন্তু আমাদের যে লাইফ অর্থাৎ সেল ফার্স্ট তৈরি হয়েছে পৃথিবী সৃষ্টির প্রায় 1 বিলিয়ন বছর পর। কিন্তু বিজ্ঞানীরা এখনও এটা বলতে পারেননি যে এক্স্যাক্ট কোন সময় এবং কোন জায়গায় প্রথম সেলটা তৈরি হয়েছে। তো বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে বহু মতভেদ আছে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম থিওরি দিয়েছিলেন, সেই সব থিওরি রিজেক্টেড হয়ে গেছে, আবার নতুন থিওরি এসেছে। তো সবচেয়ে মডার্ন যে থিওরি এখন আমরা যেটাকে ধরে রাখছি, সেই থিওরি হলো অপরেন অ্যান্ড হেলডেনের থিওরি। তো এই থিওরিটাকে কিন্তু বর্তমানে মোটামুটি সমস্ত জায়গায় মেনে নেওয়া হয়েছে। এই অপরিন এবং হেলডেনের যে থিওরি, এই থিওরিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিব। একটা হলো কেমিক্যাল এভলিউশন আর একটা হলো বায়োলজিক্যাল এভলিউশন। তো প্রথমত আমরা কেমিক্যাল এভলিউশনটাকে বুঝব, কারণ আমরা জানি যে আমাদের যে সেলের মধ্যে বিভিন্ন রকমের যে মলিকিউল আছে, এই মলিকিউলগুলো তৈরি হয়েছে অনেক অ্যাটম দিয়ে।
অর্থাৎ আমাদের কোষগুলো তৈরি হয়েছে অনেকগুলো অণু দিয়ে, অনেকগুলো অণু তৈরি হয়েছে অনেকগুলো অ্যাটম দিয়ে। তো পৃথিবী সৃষ্টির সময় তোমরা যেটা জিওগ্রাফিতে ছোট ক্লাসে পড়েছিলে যে উত্তপ্ত অবস্থায় ছিল, এই উত্তপ্ত অবস্থা থেকে পৃথিবী দিনে দিনে শীতল হয়েছে। একদম প্রাথমিক অবস্থায় পৃথিবীতে আলাদা করে কোনো অণুর অস্তিত্ব ছিল না। একদম প্রথমে সমস্ত পদার্থই ছিল অ্যাটমিক স্টেজে, অর্থাৎ পরমাণু অবস্থায় ছিল, যেটা এখন আমরা সূর্যের মধ্যে দেখতে পাই। তো সূর্যের মধ্যে কিন্তু আমরা মলিকিউল হিসাবে আলাদা দেখতে পাই না, সবগুলোকেই প্রায় আমরা অ্যাটমিক স্টেজেই দেখতে পাই। তো পৃথিবীর সৃষ্টির সময় প্রথমে ছিল হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার, ফসফরাস। তার সাথে সাথে আরও বিভিন্ন যে আয়রনের হোক, তারপরে কপার, অ্যালুমিনিয়াম, এগুলো প্রত্যেকটাই অ্যাটমিক স্টেজে ছিল। তো যাই হোক, তো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলো কিন্তু সবই প্রোটোপ্লাজমের প্রধান উপাদান। তো উচ্চ উষ্ণতায় পৃথিবীর টেম্পারেচার যখন খুব হাই ছিল, ওই অবস্থায় কিন্তু এই যে অ্যাটমগুলো, এরা কিন্তু একজন আরেকজনের সাথে বন্ড ফর্ম করতো না, অর্থাৎ একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে যে মলিকিউল ফর্মেশন সেটা কিন্তু করতো না। যেমন তুমি যদি জলের কথা চিন্তা করো, যে জলের সংকেত হলো H2O, তো এখানে দুটো হাইড্রোজেনের অ্যাটম আর একটা অক্সিজেনের অ্যাটম কম্বাইন হয়েছে, অর্থাৎ বন্ড ফর্মেশন করে ওয়াটারের মলিকিউল তৈরি হয়েছে। কিন্তু উচ্চ উষ্ণতায়, পৃথিবীর উষ্ণতা যখন সেই লেভেলের ছিল, সেই উষ্ণতায় কিন্তু কখনোই এই মলিকিউল স্টেজ আসতে পারেনি। তো তোমরা জানো পৃথিবী ধীরে ধীরে বহুদিন পর আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। তো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অ্যাটমগুলো, এই অ্যাটমগুলোর মধ্যে অল্প অল্প করে রিয়াকশান হওয়া শুরু হয়েছে। রিয়াকশান হয়ে তৈরি হয়েছে কম্পাউন্ড, মানে সিম্পল মলিকিউল থেকে, মানে প্রথমে সিম্পল, একদম সিম্পল মলিকিউল তৈরি হয়েছে, তারপরে তার থেকে আস্তে আস্তে কম্পাউন্ড মলিকিউলগুলো তৈরি হয়েছে। তো একদম প্রথম স্টেজে যে মলিকিউলসগুলো অর্থাৎ অণুগুলো তৈরি হয়েছিল, সেগুলো হলো মিথেনের অণু। যেমন মিথেনের অণুর সংকেত হলো CH4। অ্যামোনিয়ার অণু হলো NH3। জলের অণু H2O, HCN অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড। কার্বন ডাইঅক্সাইড মিনস CO2, হাইড্রোজেন মিনস H2। তার সাথে সাথে বিভিন্ন কার্বাইড, নাইট্রাইটস, এগুলো ছিল। তো একদম প্রথম অবস্থায় কিন্তু পৃথিবীতে অক্সিজেন মলিকিউলের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। তো তোমরা যদি ভাবো যে প্রথমে অক্সিজেন ছিল পৃথিবীতে, তা কিন্তু কখনোই নয়। পৃথিবীতে আলাদা করে কোনো অক্সিজেনের মলিকিউল ছিল না। পৃথিবীতে অক্সিজেনের মলিকিউল কিন্তু অনেক পরে সৃষ্টি হয়েছে, সেল তৈরি হওয়ার পরে। তো যেটুকু অক্সিজেনের অ্যাটম ছিল, সেই অ্যাটমগুলো কিন্তু বিভিন্ন অক্সিডাইজড ফর্মে ছিল। তো সায়েন্টিস্ট অপেরিনের যে থিওরি, সেই থিওরিতে বলা হয় যে সূর্য থেকে আসা রেডিয়েশন, যেটাকে সোলার রেডিয়েশন বলি আমরা, সোলার রেডিয়েশন, থান্ডার স্টর্ম, ভলকানিক ইরাপশন, ইউভি রেডিয়েশন, কসমিক রে, এগুলোর দ্বারা কিন্তু যে অর্গানিক এলিমেন্টসগুলো ছিল পৃথিবীতে, মানে গ্যাসিয়াস যে এলিমেন্টসগুলো ছিল পৃথিবীতে, সেগুলো পরস্পর একটার সাথে আরেকটা রিয়াকশন করে তৈরি করছে প্রথম অর্গানিক মলিকিউল, মানে যেটাকে আমরা বলবো জৈব অণু। জৈব অণু বলতে মানে আমাদের শরীরের সবচেয়ে ছোট যে কণা, সেটা একটা জৈব অণু। সেই জৈব অণু অনেকগুলো যুক্ত হয়ে কিন্তু আমাদের সেল তৈরি হয়েছে। তো সূর্য থেকে আসা রেডিয়েশন, থান্ডার, এই সমস্ত থেকে যে এনার্জিগুলো পাওয়া গেছিলো, সেই এনার্জিতেই কিন্তু এই রিয়াকশানটা হয়েছে। যাই হোক, সোলার রেডিয়েশনটা একটু বলি, যে সোলার রেডিয়েশন কিন্তু এমন দেখা যায় প্রায় প্রতি বছরই অল্প অল্প করে রেডিয়েশন সূর্য থেকে বেরিয়ে আসে। কোনো বছর রেডিয়েশনের পরিমাণ বেশি হয়, কখনো কখনো কম হয়। যদি বাই চান্স কখনো এই রেডিয়েশন বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যত রকমের স্যাটেলাইট আছে, বিভিন্ন কমিউনিকেটিং যে মিডিয়াগুলো আছে, যেমন মোবাইল দিয়ে আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে যে সিগন্যালগুলো যায়, সেই সিগন্যালগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই সোলার রেডিয়েশনের জন্যই কিন্তু আমরা নর্থ পোল, সাউথ পোলে
ডিফারেন্ট টাইপ অফ আরোরা দেখতে পাই। তোমরা ছোট ক্লাসে পড়েছো, আরোরা বা মরুজ্যোতি সম্পর্কে পড়েছো। যাই হোক, এই যে সিম্পল অর্গানিক মলিকিউলসগুলো তৈরি হয়েছিল, এই অর্গানিক মলিকিউলসগুলো কিন্তু আবার নিজেদের মধ্যে রিয়াকশন করছে। রিয়াকশন করে এই যে নিজেদের মধ্যে রিয়াকশন করা, এটাকে বলা হয় পলিমারাইজেশন। তো পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি হয়েছিল পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিওটাইডস, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটস এটসেট্রা। তো এই যে পলিস্যাকারাইড হোক, প্রোটিন হোক, নিউক্লিক অ্যাসিড হোক, এগুলোকেই কিন্তু আমরা বলবো কোয়াসারভেট। এই কোয়াসারভেট কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনে সাহায্য করছে। তো বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার, এই যে মাইক্রোস্ফিয়ার, এই মাইক্রোস্ফিয়ারই কিন্তু প্রথম জৈব অণু, অর্থাৎ ফার্স্ট সেলুলার অর্গানিজম, যা কোয়াসারভেট থেকে সৃষ্টি হয়েছে। তো ফার্স্ট তৈরি হয়েছিল পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, যাদেরকে আমরা বলবো কোয়াসারভেট। এই কোয়াসারভেট বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়েছিল। ফক্সের মতে যেটা তৈরি হয়েছিল সেটা হলো মাইক্রোস্ফিয়ার। এইবার এই যে মাইক্রোস্ফিয়ার, এটাই পরবর্তীতে আরও নিজেদের মধ্যে বিভিন্ন রকম রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়েছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই যে প্রোটোসেল বা মাইক্রোবায়ন্ট, এটা আসলে মাইক্রোস্ফিয়ার আর যে নিউক্লিক অ্যাসিড, এই দুটো মিলে তৈরি হয়েছে। দ্য মেকানিজম বাই হুইচ কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড were produced in the primitive atmosphere of Earth from simple inorganic component is known as chemical evolution। অর্থাৎ রাসায়নিক বিবর্তন কিভাবে হয়েছে, যে পৃথিবীর প্রাথমিক অবস্থায় যে অ্যাটমসগুলো ছিল, সেগুলো বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে মলিকিউল তৈরি করছে। মানে প্রথমে যে পরমাণুগুলো ছিল তারা অণুর সৃষ্টি করছে, অণুগুলো বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে বিভিন্ন জটিল অণু, তারপরে কোয়াসারভেটের পর প্রোটোসেল, তারপরে সেলের সৃষ্টি হয়েছে। এই যে প্রসেসটা, এখানে শুধুই মাত্র কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এই যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে ইভলিউশন, তাকেই বলা হয় কেমিক্যাল ইভলিউশন বা জৈব বিবর্তন। আচ্ছা, এভলিউশনের পরবর্তী যে পার্ট সেটা হলো বায়োলজিক্যাল এভলিউশন। বায়োলজিক্যাল এভলিউশনে কিন্তু বেশিরভাগটাই আমরা জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ পাই। তো প্রোক্যারিওটিক অর্গানিজমের ফসিল রেকর্ড আমরা পাই এখানে। তো কিন্তু আমরা অরিজিন অফ লাইফের প্রাথমিক যে ধারণাগুলো, সেগুলো সরাসরি এখানে পাচ্ছি না আমরা। তো আমরা এখানে স্ট্যানলি মিলার আর হ্যারল্ড উডের যে এক্সপেরিমেন্ট পাই, সেই এক্সপেরিমেন্টে কিন্তু ওপারিন আর হেলডেনের যে কনসেপ্ট, তাকে প্রমাণ করে। তো মিলার এবং উডে তো যেই এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে মিথেন নিয়েছিলেন, মিথেন অর্থাৎ CH4, অ্যামোনিয়া নিয়েছিলেন NH3, এবং হাইড্রোজেন অর্থাৎ H2। এদেরকে নিয়েছিলেন উনি 2:2:1 রেশিওতে। তো এই মিশ্রণকে তিনি জলীয় বাষ্পের সঙ্গে একটি মেশিনে ক্রমাগত সার্কুলেট করছিলেন, মানে ঘোরাচ্ছিলেন। তো ঘোরানোর সঙ্গে সঙ্গে এই মিশ্রণের মধ্যে ক্রমাগত ইলেকট্রিক স্পার্ক দিচ্ছিলেন। কারণ মানে উনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিলেন যেখানে থান্ডারের ফলে, মানে যখন বিদ্যুৎ চমকায় তার ফলে যে ইলেকট্রিক স্পার্কটা তৈরি হয়, সেই ইলেকট্রিক স্পার্কে কি কোনো মলিকিউল, নতুন ধরনের মলিকিউলের সৃষ্টি হয়, সেটা বোঝার জন্য তো স্পার্ক করছিলেন ক্রমাগত। তো কিছুদিন পর তিনি দেখতে পেয়েছিলেন যে সেই চেম্বারের মধ্যে কিছু জমা ঘন এক জৈব অণুর সৃষ্টি হয়েছিল, অর্থাৎ কনডেন্সড অর্গানিক মলিকিউলের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জুয়ান ওরো, তিনি প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছিলেন। তো হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যামোনিয়াকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে মিক্স করে। তার পরবর্তীতে তিনি অ্যাডিনাইন তৈরি করেছিলেন। এই যে অ্যাডিনাইন,
অ্যাডিনাইন কিন্তু এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম, আর প্রোটিন হলো আমাদের সেলের ফার্স্ট ফর্ম। তো বায়োলজিক্যাল এভলিউশনের মাধ্যমে আমরা কিন্তু ওপারিনার হেলডেনের যে আইডিয়া, সে আইডিয়াটা কিন্তু মান্যতা পায়, কারণ এখানে একটা লিমিটেড জায়গায় প্রথম কিভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে সেটা প্রথম দেখিয়েছিলেন। তো নিশ্চয়ই প্রকৃতিতেও এইভাবেই অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি হয়েছে, এবং তারপরেই নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিনের সৃষ্টি হয়েছে, তারপরে প্রোটিন থেকে সেলের সৃষ্টি হয়েছে। তো এখনও কিন্তু একদম প্রথম প্রাণ অর্থাৎ সেল সংক্রান্ত আমরা এই তত্ত্বটাই জানি। কিন্তু যেমন বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া, তো বিজ্ঞানে কিন্তু এই তত্ত্বটা যে সারা জীবন রয়ে যাবে তা নাও হতে পারে। পরবর্তীতে নতুন কোনো লোক নতুনভাবে এটাকে এক্সপেরিমেন্ট করবে, নতুন কোনো ধারণাও আমাদের কাছে আসতে পারে। তো বিজ্ঞান কিন্তু এইভাবেই এগিয়ে চলে। কোনো একটা ধারণা আসে, সেই ধারণার মধ্যে কিছু সত্য থাকে আর কিছু ভুল থাকে, সেই ভুলগুলোকে রেকটিফাই করা হয়, রেকটিফাই করে আবার নতুন একটা তত্ত্ব উঠে আসে। তো প্রথমে যে তত্ত্বটা থাকে সেই তত্ত্বটা কিন্তু পুরোপুরি আমরা ফেলে দেব না, কারণ ওই তত্ত্বটা হলো একটা বিল্ডিংয়ে ওঠার একটা বিল্ডিংয়ে ওঠার আমার সিঁড়ির প্রথম ধাপ ধরতে পারি। তো আজকে যেটাকে আমরা মডার্ন থিওরি বলছি, সেটাই হয়তো আজ থেকে হয়তো 10 বছর, 20 বছর বা 50 বছর পর সেটা আর মডার্ন নাও থাকতে পারে। কিন্তু আজকে যেই থিওরি পর্যন্ত আমরা আসছি সেটা কিন্তু আগে অনেক থিওরির পরবর্তী অবস্থায়, এটা যে রেকটিফাই করতে করতে এই অবস্থায় আসা। তো সায়েন্সের আগানোর প্রসেসটা কিন্তু এরকমই। আজকে তুমি যেটাকে ঠিক ভাবছো সেটা হয়তো অদূর ভবিষ্যতে ভুল বলে প্রমাণিত হবে। আজ থেকে অতীতে, পাস্টে আমরা যেটাকে ঠিক বলে ভাবতাম, আজকে সেটা হয়তো ভুল বলে প্রমাণিত হয়েছে। এইভাবেই সায়েন্স কিন্তু এগিয়ে চলে। আর যত ওপরের দিকে রিসার্চ চলতে থাকে তখন কিন্তু সায়েন্সের সাথে শুধু সায়েন্স একা থাকে না, তখন যেমন লাইফ সায়েন্সের সাথে ম্যাথমেটিক্স জুড়ে আসে, ম্যাথমেটিক্সের সাথে ফিজিক্স জুড়ে আসে, ফিজিক্সের সাথে জিওগ্রাফি জুড়ে আসে। তো এগুলো কিন্তু একজন আরেকজনকে হেল্প করে। তো এইভাবে কিন্তু পুরো সাবজেক্ট এগিয়ে আসে, সমস্ত সাবজেক্টই এইভাবে আসে। মেইন কিন্তু, তো আমি যদি সবার উপরে আমি এগুলোকে চিন্তা করি তাহলে ম্যাথমেটিক্স, কারণ ম্যাথমেটিক্স যদি থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে যদি আপার ক্লাসে যদি পিএইচডি বা তার পরবর্তীতে আরও রিসার্চে যদি কাজ করা হয়, তখন দেখা যাবে যে ম্যাথমেটিক্স কিন্তু তখনও লাগছে। তো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব একজন আরেকজনের উপর নির্ভরশীল।